এই আখ্যান সেই মহান ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত যাঁর পুণ্য স্মৃতিতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे राम 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 না না শুনুন, আপনি যখন আমার কাছে এসেছেন আপনার কথাটা চিন্তা নেই। মশাই অভয়চরণ দে কোথায় বসেন? ওখানে জিজ্ঞেস করুন। যত টাকা লগ্নি করবে তত মুনাফা। হ্যাঁ, আরে এতে এত সোনা। আচ্ছা আমাকে একটু বলবেন না অভয়চরণ দে কোথায় বসেন? অভয়চরণ? হ্যাঁ ওহে বাপু অভয়, হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন। অভয়, আগে এই ভদ্রলোক তোমাকে খুঁজছেন। আরে ডাক্তার কাকা আপনি, নমস্কার। নমস্কার নমস্কার, দীর্ঘজীবী হও। হঠাৎ আপনি এখানে? তোমার সঙ্গে একটু আলোচনা ছিল। হ্যাঁ বলুন না। আহ, আমরা বরং কোথাও বসি? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। ধন্যবাদ। আসুন কাকা এইদিকে। দেখো অভয়, তুমি তো জানো বয়সের সঙ্গে সঙ্গে আমার ব্যবসাও বেড়ে চলেছে। আমি এমন একজনকে খুঁজছি যে সব সামলাতে পারে। ঠিক বুঝলাম না। এই সময় আমার কোম্পানিতে এমন একজনকে চাই যে আমার বিশ্বস্ত আবার যোগ্য। এই দুটো গুণই তোমার আয়ত্তে। কিন্তু কাকা আমি তো আপনার ব্যবসা সম্বন্ধে কিছুই জানি না। ওসব আমি বুঝবো, তোমাকে সব শিখিয়ে দেব। আজ থেকে তুমি আমার কোম্পানির ম্যানেজার। কাকা অনেক ধন্যবাদ, আপনি আমায় যোগ্য ভেবেছেন। কিন্তু আপনি আমাকে ক্ষমা করুন, আমি চাকরি করতে চাই না। তুমি তোমার ছেলের মতো, তাহলে চাকরি ভাবছো কেন? কাকা আমি কারোর অধীনে থাকতে চাই না। আমার এই ব্যবসায় আমি খুশি। দেখো অভয়, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। সময় নাও, ভাবো, তারপর বলো। আমার ল্যাবরেটরিতে তোমার মতো লোকেরই প্রয়োজন। এবার উঠি, তবে উত্তরের অপেক্ষায় রইলাম। গৌরমোহন বাবু নমস্কার। আরে বোস বাবু, নমস্কার। এখানে যে? আপনার দোকানে গেছিলাম, বন্ধ দেখে আন্দাজ করলাম আপনি এখানে। আচ্ছা আচ্ছা বসুন। বসার সময় আছে তো? কেন আমায় লজ্জা দিচ্ছেন? আপনার কাছেই এসেছি। যাক একদিনে মনে পড়ল। বলুন কি করতে পারি? কাজটা সামান্য, মানে অভয়কে বোঝাতে হবে। অভয়কে বোঝাতে হবে? আপনি তো জানেন আমার ব্যবসা এত বেড়ে গেছে যে সামলানোই কঠিন। বিশ্বস্ত কাউকে খুঁজছি, ঘনিষ্ঠ কেউ। আমার ইচ্ছে অভয় আমার ল্যাবরেটরিতে ম্যানেজার হয়ে বসে। বোস বাবু, অভয় ম্যানেজার? ও কি পারবে? ওটা আমি বুঝবো, শুধু ওকে রাজি করান। গৌরমোহন বাবু, এতে আমার সঙ্গে অভয়ও উপকৃত হবে, রোজগারও হবে আর নিজের পায়ে দাঁড়িয়েও যাবে। বোস বাবু, আপনি নিজেই না হয় একবার। আমি তো বলেছি, কিন্তু ওর মতে এটা দাসত্ব, তাই আপনি একটু বোঝান। আচ্ছা বেশ, দেখি আমি ওকে বুঝিয়ে বলবো। গৌরাঙ্গ ওষুধটা খেয়েছে তো? হ্যাঁ বাবা খেয়েছে, এখন একটু ঘুমিয়েছে। খাবার খেয়েছে? না বাবা, কিচ্ছু দাঁতে কাটেনি। কই অভয়? হ্যাঁ বাবা আসছি। এসো বাবা, সব জুড়িয়ে যাচ্ছে, এসো। ভারী ভালো নেতেছ। তোমার শাশুড়ি ঠাকুরনও এরকমই রাখতেন।
অভয়, আগে আজ বোসবাবু এসেছিলেন। হ্যাঁ, আমার কাছেও এসেছিলেন। হুম, তো উনি তো বললেন উনি তোমায় ওর ল্যাবরেটরির ম্যানেজার করতে চান। হ্যাঁ? বাবা, ম্যানেজার হলেও পরের দাসত্ব তো বটে। তুমি একে দাসত্ব ভাবছো কেন? উনি তো ঘরের লোক, এতে তুমি স্বাবলম্বী হবে, 2 পয়সা রোজগারও করবে। এতে খারাপটা কোথায়? বাবা, সে তো আমি নিজের ব্যবসা থেকেও 2 পয়সা রোজগার করতে পারি। অভয়, এত বড় কোম্পানির ম্যানেজার হওয়া তুমি একে তুচ্ছ বলে মনে করো? দেখো বাবা, এখন তোমরা দুজন, এরপর সংসার বাড়বে, অমনি দায়িত্বও বাড়বে, খরচ বাড়বে। তাই বলছি, আমি চিন্তামুক্ত হতে পারবো যদি তুমি রাজি হও। ঘোষ বাবু, আগে এটা কি? এর দায়িত্ব কি আপনার না আমার? আগে আমার। কাজে গাফিলতি আমি মোটে সহ্য করব না, বুঝেছেন? বাবু, কি চাই? বাইরে একজন বাবু এসেছেন, কি নাম? অভয়চরণ দে। অভয়? অভয় এসেছো? তুমি এসেছো? নমস্কার কাকা। নমস্কার নমস্কার, এসো বাবা। থাক থাক, বসুন। এসো, ঘরে বসা যাক। ভাগ্যিস তুমি এলে, আমি খুব আশা করেছিলাম। আপনার শরীর কেমন? ঠিকই আছে, বয়স তো হচ্ছে। এসো, বসো বসো। বাবা কেমন আছেন? হ্যাঁ, ভালোই আছেন। আপনাকে নমস্কার জানিয়েছেন। তা কি ঠিক করলে? হ্যাঁ কাকা, আমি আপনার সঙ্গে কাজ করতে সম্মত। কিন্তু আমার তো... তোমায় আর কিছু ভাবতে হবে না, আমি সব শিখিয়ে পড়িয়ে নেব। এসো, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আগে এসো, ইনি মুখোপাধ্যায় বাবু, আমার পার্সোনাল নমস্কার। অ্যাসিস্ট্যান্ট অভয়চরণ দে। ইনি ঘোষ বাবু, নমস্কার, আমাদের নমস্কার। অ্যাকাউন্টেন্ট। ইনি সরকার বাবু, নমস্কার, আমাদের নমস্কার। সেলস সুপারভাইজার। এসো, ইনি খাজাঞ্চি নমস্কার। বন্দ্যোপাধ্যায় বাবু। ইনি আমাদের টাইপিস্ট নমস্কার। গাঙ্গুলি বাবু। আর ইনি চট্টোপাধ্যায় বাবু, নমস্কার। আমাদের ল্যাব ইনচার্জ। নমস্কার। আজ থেকে অভয়চরণ দে আমাদের কোম্পানির ম্যানেজার। এসো, তোমায় ল্যাবটা দেখাই। চলুন। কি হলো ঘোষবাবু, শরীর খারাপ করছে নাকি? ঘোষবাবুকে বিরক্ত করো না, এমনিতেই ওর মাথা গরম হয়ে আছে। মাথা আমার ঠান্ডাই আছে। আমার শুধু চিন্তা এই কোম্পানিকে নিয়ে। ওই 23-24 বছরের ছোকরা বোসবাবুর কোন কাজে আসবে শুনি? কোনো অভিজ্ঞতা আছে? যেহেতু বন্ধুর ছেলে, উনি ম্যানেজার করে দিলেন। হাহ! আরে বাবা, আমি কোম্পানি ভালোর জন্যই বলছি। হাহ! হ্যাঁ? আরে অভয় বাবু, নমস্কার নমস্কার। বসুন 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 বসুন। হা করে দেখছিস কি? জল নিয়ে আয়। অভয় বাবু, আপনাকে এই কোম্পানির ব্যাপারে সব বুঝিয়ে দেবো, একেবারে জলের মতো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভাই সাহেব, ইংরেজরা আমাদের পদানত করে আমাদের দেশ লুট করতে এসেছে। আমাদের দেশের কাঁচা মাল ওরা জলের দরে কিনে নিয়ে যায়, আর তাই দিয়ে উৎকৃষ্ট জিনিস তৈরি করে আমাদের দেশে সেগুলো চড়া দামে বিক্রি করে। আমাদের এইসব জিনিস বর্জন করা উচিত। এইসব বিদেশি জিনিস ব্যবহার করা উচিত নয়। বিলিতি জিনিস ত্যাগ করো, 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 বিলিতি জিনিস ত্যাগ করো। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। দাও।
বাবু একটা কথা বলবো? হ্যাঁ বল, বাবু একটা কথা আমার মাথায় ঢুকছে না। কি কথা? হ্যাঁ, এদিকটা টেক। হ্যাঁ, এটাই যে ইংরেজদের তৈরি জামা কাপড় পুড়িয়ে ফেললে বা ওদের জিনিসপত্র না কিনলে ওরা কি ভারত ছেড়ে চলে যাবে? আমাদের কথায় কি ওরা এদেশে এসেছিল? জোর করে এসেছে আর রাজত্বই করছে। মানছি গৌরাঙ্গ, এ কথা সত্যি, কিন্তু গান্ধীজির সার কথাটা বোঝার চেষ্টা কর। তার মতে হিংসার পথ অবলম্বন করা আদৌ কঠিন নয়, কিন্তু সহন শক্তির জন্য তার চেয়েও বেশি সৎসাহসের প্রয়োজন। বাবু সে তো আমি মানছি, সেসব তো আমি বুঝলুম, কিন্তু এইসব জামা কাপড় পরানো এটা মাথায় ঢুকলো না। কাকা এসো, আমি তোমায় বোঝাচ্ছি। এসো। দেখো, ইংরেজরা ভারতে বাণিজ্য করতে এসেছিল। ওরা আমাদের দেশ থেকে কাঁচামাল নিয়ে যায়, তা দিয়ে জিনিস তৈরি করে, তারপর সেগুলো আমাদেরই বিক্রি করে। আমরা যদি ওদের তৈরি জিনিস না কিনি, তাহলে ওদের তো ব্যবসায়ী ডকে উঠবে। তখন এখানে থেকে ওরা করবে কি? তখন ভারত ছাড়তেই হবে, আর গান্ধীজিও সেটাই চান। তারপর আমাদের দেশ সমগ্র জগতের আধ্যাত্মিক সংস্কৃতির কেন্দ্র হবে। যখন সারা পৃথিবী আজ যুদ্ধ আর আতঙ্কে ডুবে আছে, তখন আমাদের প্রথম কর্তব্য জগৎবাসীকে শান্তি আর অহিংসার পথ দেখানো। জানি অভয়, তবে এই কথা ভুলো না, ওরাই আমাদের শাসন করছে। ওরা আমাদের বিদেশি জিনিস কিনতে বাধ্যও করতে পারে। সেই জন্যে আমাদের দৃঢ় থাকতে হবে, যাতে আমরা ওদের চাপের মুখে নতি স্বীকার না করি। আর গান্ধীজিরও ইচ্ছা যে আমরা স্বাবলম্বী হই, ওদের তৈরি জিনিস যেন না কিনি। স্বদেশী জিনিস তৈরি করা এর চেয়ে ভালো আর কি হতে পারে? কিন্তু বাবা, একটা ব্যাপার আমি চিন্তিত। আমরা যেন স্বাধীনতা অর্জনের পরেও ইংরেজদের চিন্তাধারায় প্রভাবিত না হই, তাদের নকল না করি। কারণ গান্ধীজির চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা ইংরেজদের ধ্যান ধারণায় প্রভাবিত। দাদা বাবু, তার মানে কি স্বাধীন হবার পরেও আমরা ইংরেজদের গোলাম হয়ে থাকবো? হয়তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম কিছু বলতে চাও কৃষ্ণ কীর্তন? হ্যাঁ গুরু মহারাজ, বলো। ঢাকা থেকে অশুভ সংবাদ এসেছে। অশুভ সংবাদ কি? আগে গোস্বামী মহারাজ অসুস্থ হয়ে পড়ায় অধিবেশনে যোগদান করতে পারেননি। সেই জন্য পরমেশ্বর ব্রহ্মচারী তার পরিবর্তে বক্তব্য রাখেন। তিনি তার ভাষণে সেখানকার সাধুদের প্রতি অভিযোগ আরোপ করেন। তাতে সেখানে উপস্থিত শ্রোতা ক্ষিপ্ত হয়ে সমস্ত মণ্ডপ ছত্রভঙ্গ করে দেয়। কেন? পরমেশ্বর ব্রহ্মচারী এমন কি বলেছিলেন? তিনি সেখানকার সাধু সন্তদের হঠকারী বলে অভিযুক্ত করেন। সেখানে উপবিষ্ট শ্রোতাদের বলেন যে এই সাধুদের আদৌ কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই, তারা কেবল জনগণকে ঠকাচ্ছে। সমাজে আধ্যাত্মিকতা প্রচারের বদলে তারা অর্থ সংগ্রহে ব্যস্ত। বাহ বাহ, আমি তো বলবো পরমেশ্বর ব্রহ্মচারী আমার কাজ অনেকখানি এগিয়ে নিয়ে গেছেন। এ তো সুসংবাদ, আর তুমি একে অশুভ বলছো? কিন্তু শ্রীলা প্রভুপাদ ঢাকার জনগণেতে ক্ষিপ্ত হয়ে উঠেছে, ওখানে আর ধর্মপ্রচার করা অসম্ভব। তাহলে সেটা তাদের দুর্ভাগ্য। সত্য থেকে তারা মুখ ফেরাতে চায়। যে সত্য তাদের লাভবান করবে তাতে প্রসন্ন হবার বদলে তারা ক্রুদ্ধ হচ্ছে। প্রচার যে করে সে একজন চিকিৎসকের মতো, সে আধ্যাত্মিক রোগ ব্যাধির শুশ্রূষা করে। তাই আমরা যখন দেখি যে রোগীর সেবা করছে সে চিকিৎসকই নয়, তখন আমাদের প্রথম কর্তব্য সেই রোগীকে সাবধান করা, তাকে বলা যে সে যা ওষুধ নিচ্ছে তাতে সে সারবে না। প্রচারকের ভূমিকা কিন্তু অভিনয় করা নয়, সে হলো আধ্যাত্মিক শিল্পী। যখন কোথাও কেটে যায় তখন ব্যথা তো হবেই।
রোগীরও তাই ব্যথা সহ্য করা দরকার, কারণ সেই ব্যথাই তার পক্ষে লাভজনক। যাও, এখনই পরমেশ্বরকে পত্রে জানাও যে আমি তার এই প্রচারে অতীব প্রসন্ন হয়েছি। যাও। যথাজ্ঞা। রামু, রামু, এটা কি? এটা টিএ বিল। সে তো আমিও জানি, কিন্তু এর ডিটেলস কোথায়? দেখুন, আমি কালও বলেছি যতক্ষণ সব ডিটেলস আমি না পাচ্ছি বিলে সই আমি করব না। বলিনি আপনাকে? মানে আমি মিথ্যা বলছি? তার মানে দাঁড়ালো সবাই মিথ্যেবাদী, কেউ কোথাও যায়নি, আর আমি জাল টিএ বিল দেখাচ্ছি। মানে অফিসের কোন লোক কাজই করে না, গোটা অফিসের কাজ শুধু আপনি করছেন আর আমরা শুধু বসে আছি। দেখুন ঘোষবাবু, চেঁচাবেন না। আমি জানি কে এখানে কি কাজ করে। আমি শুধু কে কোথায় কি কাজে কোন তারিখে গেছিল তার সব ডিটেলস চাইছি, আর তাও সব বিল আর টিকিটের সঙ্গে। তাকে বলে টিএ বিল। অত ডিটেলস কোত্থেকে আনবো? ঘোষবাবু, আগে বসবাবু, আমার ঘরে আসুন। হ্যাঁ আসছি। এবার খোদ বোসবাবুরই সই নেব। আগে বোসবাবু। এসব কি হচ্ছে? বোসবাবু, যেদিন থেকে ওই ছেলেটা এখানে এসেছে গোটা অফিসটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ও তো জানেই না বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কিভাবে কথাবার্তা কইতে হয়। ওকে আমি এই বিলটাই সই করতে বলেছি, অমনি বাবু ডিটেলস চেয়ে বসলেন। সেদিনের ছেলে আমাকে শেখাচ্ছে কাজকর্ম কিভাবে করতে হয়। এখন আপনি বিচার করুন। ঘোষবাবু, বসুন। কে শেখাচ্ছে ভুলে যান, কি শেখাচ্ছে সেটা দেখুন। ঘোষবাবু, যাকে সেদিনের ছেলে বললেন সে কিছুদিনের মধ্যেই আমাদের ল্যাবরেটরিকে কত এগিয়ে নিয়ে গেছে এ তো আপনি জানেন। আপনার তো তারিফ করা উচিত, এতে রাগ করবার কি আছে? ও তো আমাদের ভালোই করছে। এত সামান্য ব্যাপারে আপনার অহমিকা মাঝখানে আনবেন না, ভালোবেসে হাতে হাত মিলিয়ে কাজ করুন। ঘোষবাবু, সম্মান সেই পায় যে সম্মান দিতে জানে। যান, ওকে ডিটেলস দিয়ে দিন, আর হ্যাঁ, হাসি মুখে মীমাংসা করে নিন। যান। নমস্কার। অভয় বাবু, আমাকে মাফ করুন। ছি ছি, এ আপনি কি বলছেন? আপনি ঠিক, দোষটা আমারই। কালই আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। ঘোষবাবু, আপনি আমাকে অভয় বলেই ডাকবেন। বেঁচে থাকো, বেঁচে থাকো। গোছ গাছ সব হয়েছে তো? হ্যাঁ বাবা। কিছু ভুলে যাওনি তো? না বাবা। যদি কিছু ভুলেও যাও তা আমি পাঠিয়ে দেব। আচ্ছা। দেখো, তরঙ্গটা সাবধানে বন্ধ করো। গৌরাঙ্গ, আগে এটা তোল। আগে বাবু। ও, বৌমনি তৈরি? সাবধানে। আগে। বৌমা, দেখো তোমার জন্য কি এনেছি। জগন্নাথ দেব? হ্যাঁ, একে সর্বদা কাছে রেখো। আচ্ছা বাবা।
ইনি তোমাকে রক্ষা করবেন। বাবু, দাদা বাবু এসে গেছেন। আসছি আসছি, চলো সাবধানে এসো। কত বড়, কি চমৎকার বাড়ি! শুনছো, আমারও এরকম একটা বাড়ি চাই, দেবে তো? হ্যাঁ সত্যি বলছো? ঠিক দেবে? হ্যাঁ নিশ্চয়ই। শুনছো ভাই, একটু দেখে চালাও। আগে বাবু। এর পরের বার আমি বাপের বাড়ি মোটরে চড়েই যাব। আমার একটা মোটর গাড়ি চাই। আচ্ছা আচ্ছা, সেও হবে। ও ভাই, একটু জোরে চালাও। আগে। সাবধানে। আরে এসে গেছো, এসো 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 এসো। ওরে তপন, এদের বাক্স প্যান্টাগুলো নে বাবা। ভালো আছে? নিচে থাকো, নিচে থাকো। ভালো আছো তো? হ্যাঁ বাবা। এসো ভেতরে এসো। কি গো, কেমন আছো? এসো বাবাজি, রাধামাকে ভেতরে নিয়ে যাও। এসো বাবা, বসো। হ্যাঁ বসো। এবার বলো, বেআই মশাই কেমন আছে? ভালো আছেন, আপনাকে নমস্কার জানিয়েছি। আচ্ছা আচ্ছা, তা আমার নমস্কারটাও তাকে জানিও। নিশ্চয়ই। এই নাও জল খাও। আচ্ছা বাবা, এবার আমি উঠি। সে কি এত তাড়াতাড়ি? আহা, আরো কিছুক্ষণ থাকো, তারপর যেও। না না, হাতে একটু কাজ আছে, পরে আসবোক্ষণ। আচ্ছা। মা রাধা, দেখ অভয় চলে যাচ্ছে। আসি বাবা। থাক থাক থাক। তুমি যাচ্ছ? হ্যাঁ, প্রচুর কাজ ফেলে এসেছি, পরে আবার আসবো। সাবধানে থেকো কিন্তু। শোনো, তোমার মনে আছে তো? কি? দেখো, এর মধ্যেই ভুলে গেলে। কি? আমার একটা বড় বাড়ি আর মোটর চাই। ও আচ্ছা আচ্ছা, মনে আছে, ভুলিনি। পথে আপনার কোনো কষ্ট হয়নি তো? না না, সবই প্রভুর কৃপা। আসুন। গুরু মহারাজ, আপনি এখানে বসুন। না রাজা, ও সিংহাসন তোমার জন্যে। আমি এখানেই বসছি, তুমিও বসো। রাজকুমার কোথায়? ভীম সিং, আজ্ঞা করুন। রাজকুমারকে বলো গুরু মহারাজ এসে পড়েছে। যথা আজ্ঞা। তুমি দাঁড়িয়ে আছো কেন? গুরু মহারাজ, সংকোচ করো না, বসো। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনার শিক্ষা পেয়েই রাজকুমার সিংহাসনে বসার যোগ্যতা লাভ করেছে। সবই প্রভুর ইচ্ছা রাজা। রাজকুমার, গুরু মহারাজ। হরে কৃষ্ণ। এসো বসো। তোমার বাবা তোমার ব্যাপারে অত্যন্ত প্রীত। সবই আপনার কৃপা গুরু মহারাজ। রাজাসনে অভিষিক্ত হয়ে তোমার গুরু মহারাজকে ভুলে যাবে না তো? গুরু মহারাজ, আপনি তো শিখিয়েছেন যে আমার বলে কিছু নেই, সবই পরমেশ্বরের। এ কথায় কি তুমি পূর্ণ বিশ্বাসী? আমার বিশ্বাস সেই দিনই অটুট হয়ে গিয়েছে যেদিন আপনার কাছ থেকে জেনেছি এই আসবাব, এই সামগ্রী আর এই প্রাসাদ আরেকজনের সৃষ্টি। এই পৃথিবী, আকাশ, চন্দ্র, সূর্য, পর্বত, অরণ্য আর আমাদের সবাইকেও আরেকজন সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি, তিনি স্থিতি, আবার তিনি লয়। অপূর্ব, সত্যিই অপূর্ব। আজ আমার বিশ্বাস হলো যে আমার পরিশ্রম বিফলে যায়নি।
প্রকৃতই তোমার পুত্র রাজ্যভার সামলানোর যোগ্য হয়েছে। এসব আপনারই দয়া। গুরু মহারাজ, আজ আমার কয়েকজন অতিথি আসবেন। কুমার, আজ্ঞা করুন। গুরু মহারাজ পথভ্রমণে ক্লান্ত, ওকে বিশ্রামের জন্য ওপরে নিয়ে যাও। যথাজ্ঞা। তুমিও তৈরি হয়ে এসো, সাহেবদের আসার সময় হলো। আচ্ছা। হরে কৃষ্ণ। Scandalous. Look at this place. No cars, no carriages, no trams, no people. I've never seen anything like it, sir. Not a single Indian clerk showed his face in court today. In my 20 years as a judge, I've never had to close court due to lack of staff. It's ridiculous. What did they call this strike for anyway? I believe it's in protest at the Prince of Wales' visit to India, sir. Fiddlesticks. Hardly an excuse to grind Calcutta to a halt, is it? It seems we're in for a spot of trouble, sir. What? Sergeant, just hop out and see what they want, will you? Yes, sir. Should we go, sir? All right, Sergeant, come back. We'll go another way. Yes, sir. Behind you, Sergeant! बैठिए। What time do you make it, Roland? About 10 to 3, sir. Well, I hope it's not one of those Indian affairs where they put so much chili in the curry that you're stuck in the water closet all night. Well, one thing's for certain, sir. There'll be no meat on the menu. The Maharaj is a strict vegetarian. What, no meat? What does he think we are, rabbits? Hare Krishna. Oh, look at that fellow. He's completely bald. Well, not completely, sir. Oh, you mean the ponytail? I say, what a bizarre hairstyle. Who is that chap in there? Must be one of the guests of the Maharaja. Some Indian fakir. What a funny lot these Indians are. They fall over each other to worship these parasites. That's true. Well, they think that they get some merit in the next life if they serve those parasites. That is the whole problem. They worry so much about their supposed next life while they're busy wallowing in the gutters in this one. Absolute piffle. Your confident tone of voice suggests that you are well acquainted with the finer precepts of Indian philosophical thought. However, it is stated by the wise that a fool remains undetected only until he opens his mouth.
it is improbable, rather, impossible that conceited imbeciles with their paralyzing stupidity will ever be able to appreciate the profound culture that leads to transcendental reality. It is the base nature of man that impels him to jeer and scorn those lofty principles that his limited intelligence cannot comprehend. You would do well, gentlemen, to take these words to heart. Gurudev, am I interrupting something? Not in the least. I was just taking the liberty of educating your noble guests in some finer points of etiquette. I felt it was my duty. After all, they are the honored guests of your highness. দেখুন, এই কাগজটা আমি সব সই করে রেখেছি। আপনি খাজাঞ্চি বাবুকে দিয়ে সই করাবো? হ্যাঁ, করাবো না? কোনো দরকার, ওকে দিয়ে দেবে। আচ্ছা, এই ফাইলটা দেখে যা পেমেন্ট করার আছে একটু করে দিন। হ্যাঁ, আমি সব কাগজপত্র দেখে রেখেছি। হ্যাঁ, দেখুন, হ্যাঁ এই চিঠিটা একটু যদি পারেন টাইপ করে রাখবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আরে গৌরমোহন বাবু, নমস্কার। নমস্কার বাবু। আসুন আসুন, বলুন কি খবর? অভয় নেই? ভেতরে আছি, আগে বসুন তো। কি ব্যাপার? আগে বাবু, অভয় বাবুকে ডাকো। আচ্ছা, কি হয়েছে গৌরমোহন বাবু? অভয় বাবু, বোসবাবু ডাকছেন, বোধহয় আপনার বাবা এসেছেন। বাবা? দাঁড়ান তো, আমি এক্ষুনি আসছি। বাবা? অভয়? বাবা? কি হয়েছে বাবা? অভয়, তুই বাপ হয়েছিস রে, তোর ছেলে হয়েছে। ও, এইভাবে কেউ সুখবর আনে? আমি তো বেশ ঘাবড়ে গেছিলাম। খুব ভালো খবর। রামু, এক হাঁড়ি রসগোল্লা এনে সবাইকে খাওয়াও, আজ তো আমিও দাদু হয়ে গেলাম। দারুণ খবর শোনালেন। আরে গৌরমোহন বাবু, আসুন আসুন। বেঁচে থাকো বাবা, শতায়ু হও। যাও, তোমার ছেলেকে দেখে এসো, ভারী সুন্দর হয়েছে। ওরে তপন, রসগোল্লা নিয়ে আয় রে। আসুন, বসা যাক। সব ভালো তো? হ্যাঁ, সব ভালো। বেয়ান কোথায়? ভেতরে। রাধামা ভালো আছে তো? হ্যাঁ, রাধা ভালোই আছে। হ্যাঁ, আয়। ঠাকুরের আশীর্বাদে আমি দাদু হয়েছি। আমি ঠাকুরদা। কেমন আছো? ভালো। ওলে ওলে, লক্ষ্মী ছেলে। দাদু ভাই ভালো আছে? হ্যাঁ, সে তোফা আছে। কি ভাই, নাতির মুখ দেখবেন না? হ্যাঁ, চলুন চলুন চলুন। আলে আলে আলে, কি দেখছো? কি হয়েছে? কি দেখছো না?
খুব ভালো খবর আছে গো, ছেলে হয়েছে। আপনার পুত্র পরম কৃষ্ণ ভক্ত হয়। তবে আমি ওর নাম অভয়চরণ রাখলাম। অভয়চরণ? অভয়চরণ বড় সুন্দর নাম। হে প্রভু, এই অধম তার ছেলেকে তোমার শ্রীপাদপদ্মে অর্পণ করছে। একে তুমি তোমার সেবক রূপে গ্রহণ করো। হ্যাঁ দেখো না। আরে আরে না না, ও গীতার দিকেই যাবে। আরে দেখুন না, গীতার দিকে এগোবে। ওই দেখুন না, আপনি দেখুন। আরে এগোক না, ওই দেখো, ওই দেখো, দেখবে, দেখো, দেখে বাবা যাও, এগো। বাবু, বাবু, দাদাবাবু এসে গেছেন। বৌমনি আর খোকা বাবু। আরে ভাবতে বসে সময়ের খেয়াল নেই। অভয়, এসো এসো। এসে গেছে। থাক মা, দেখি দেখি দেখি। ওলে 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 ওলে। এসো বাবা, রাধা গোবিন্দের আশীর্বাদ নাও। এসো এসো এসো। চল সাবধানে। চল চল, ওইদিকে চল। এসো, প্রণাম করো। ওকে ওখানে রাখো। সাবধানে রেখো। নমস্কার ম্যানেজার বাবু। আরে নরেন, এসো বসো। তোমার ব্যাপার কি? একেবারে ডুমুরের ফুল। ভাই আমি তো তোমার সামনেই। আচ্ছা, একটু অপেক্ষা করো। রামু। আগে বাবু। এটা সরকার বাবুকে দিয়ে এসো। আচ্ছা। আর শোনো, আগে জল আনো। আচ্ছা। তো কাজ হলো? কাজের আর কি, চলতেই থাকে। বলো কি খবর? তুমি আমার সঙ্গে যেতে পারবে? কোথায়? তোমায় একজনের কাছে নিয়ে যেতে চাই। নাও। কার কাছে? তিনি একজন মহাপুরুষ। রূপেণ আমার সঙ্গে গেছিল। কে তিনি? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, একজন সাধু। না বাবা না, আমাকে মাফ করো। আমি কোনো সাধু টাধুর কাছে যেতে চাই না। অভয়, তুমি এসব ব্যাপারে আমাদের চেয়ে বেশি জানো। আমি যার কথা বলছি তিনি সাধারণ ব্যক্তি নন, বিরাট পণ্ডিত। তিনি মায়াপুর থেকে এসেছেন, এই কাছেই উল্টোডাঙায় আছেন। দেখো, এখন হাতে প্রচুর কাজ, পরে যাওয়া যাবে খন। অবাক কাণ্ড, তুমি এত ধার্মিক হয়ে একজন সাধুর কাছে যেতে আপত্তি করছো? নরেন, যদি সাধুই হন তাহলে এই কলকাতায় কি করছেন? এমন সাধু আমার দেখা আছে, ওসবে আমার আগ্রহ নেই। সেই জন্যই তো বলছি, একবার গিয়ে তো দেখো, তারপর আমায় তোমার মতামত জানিও। চলো না অভয়? আচ্ছা বেশ, তবে কেবল 5 মিনিটের জন্য। হ্যাঁ, তাই হবে। 5 মিনিটের জন্যই চলো। এখন চলো তো। আচ্ছা চলো। ঘোষবাবু। হ্যাঁ, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তো আছি। চলো নরেন। চলো। শ্রীচৈতন্য মহাপ্রভু আর তাঁর ভক্তদের মতো সর্বোত্তম হিতকারী, অতীতে, বর্তমানে আর ভবিষ্যতেও বিরল। পার্থিব জিনিসে মানুষ যে লাভের স্বপ্ন দেখে তা মানুষের পক্ষে ক্ষতিকারকও হতে পারে, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু আর তাঁর ভক্তদের কাছ থেকে আমরা যা লাভ করেছি তা মানব জাতির নিত্য কল্যাণের জন্যেই। আর সেই লাভ কেবল একটি দেশ অথবা একটি জাতির জন্যেই নয়,
বরং সমগ্র জগতের কাছে তো উপকারী। সেই জন্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করা আমাদের পরম কর্তব্য। তুমি তুমি তো শিক্ষিত, তুমি শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করো না কেন? কে, আমি? হ্যাঁ, তুমি যাও, জগতের প্রতিটি প্রান্তে গিয়ে প্রচার করো, সেটাই তোমার পরম কর্তব্য। কিছু মনে করবেন না, কিন্তু আজকের এই পরিবেশে আমায় শুনবে কে? এখন তো দেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত। তুমি ঠিক বলেছ, দেশকে স্বাধীন করাও আমাদের কর্তব্য, কিন্তু তা পরম কর্তব্য নয়। তুমি কি মনে করো ইংরেজদের থেকে স্বাধীনতা পেলে তুমি স্বাধীন হয়ে যাবে? রাজ্য শাসক বদলে যাবে, তবে রাজনীতি বদলাবে না। আমি যে স্বাধীনতা লাভের কথা বলছি তা রাজনৈতিক সীমার বন্ধন থেকে মুক্ত। এই পার্থিব জগতে সবকিছুই অস্থায়ী, একমাত্র কৃষ্ণ ভক্তি হল ধ্রুব সত্য। মানুষের তৈরি রাজনৈতিক নিয়ম কখনোই মানব জাতির পক্ষে লাভজনক হতে পারে না। এটা বেদশাস্ত্র আর গুরু শিষ্য পরম্পরার সিদ্ধান্ত। আর যখন মানুষ নিজের নশ্বর পার্থিব দেহ এবং জন্মভূমিকেই পূজ্য বলে মনে করে, তখন সে ভ্রমের আবর্তে হারিয়ে যায়। তখন এ জগতের কোনো প্রণেতাই তাকে এই মিথ্যে ধারণা থেকে বেরিয়ে আসতে দেয় না। শুধু মানুষই নয়, সকল জীবাত্মাই কেবল শ্রীকৃষ্ণের সেবাদাস। তাই মানব জাতির পরম কর্তব্য এই সার কথাটা বোঝা আর অন্যদের বোঝানো। কৃষ্ণ ভক্তি মানুষের রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রতীক্ষা করে থাকবে না। কৃষ্ণ ভক্তির প্রচার এতটাই জরুরি যে তা কোনো কারণেই থামানো যাবে না। সেই জন্যে তোমাদের মতো উচ্চশিক্ষিত যুবকের এই কথাটা বোঝা আর অন্যদের বোঝানো অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, আজকের এই সমাবেশের এখানেই ইতি। হরে কৃষ্ণ। এবার আপনারা আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, কি অভয়, কিছু বুঝলে? হ্যাঁ, শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী ঠিক লোকই প্রচার করছেন। আমি এ ব্যাপারে একমত। হ্যাঁ, একদিন একান্তে দেখা করতেই হবে। আমার তো মনে হয় নরেন, উনি যা বললেন, এ কি? বাহ, ভাই ভাই ভাইকে মারছে। তুমি কি মনে করো ইংরেজদের থেকে স্বাধীনতা পেলেই তুমি স্বাধীন হয়ে যাবে? রাজ্য শাসক বদলে যাবে, তবে রাজনীতি বদলাবে না। ধরতো, এই ধরতো। ওরে দস্যি ছেলে, কি হচ্ছে? ওরে রে, ধরতো, ধর।
আমি যে স্বাধীনতা লাভের কথা বলছি তা রাজনৈতিক সীমার বন্ধন থেকে মুক্ত। কৃষ্ণ ভক্তি ভারতের রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রতীক্ষা করে থাকবে না। কৃষ্ণ ভক্তির প্রচার এতটাই জরুরি যে তা কোনো কারণেই থামানো যাবে না। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে কৃষ্ণ। রাম রাম হরে হরে কৃষ্ণ। বলুন। আমি গুরু মহারাজের কাছে এসেছি। দুঃখিত, তা সম্ভব নয়। গুরু মহারাজ আজ ভোরেই জগন্নাথপুরী যাত্রা করেছেন। ওহ, তিনি 2 সপ্তাহ পরে ফিরবেন। আসুন, হরে কৃষ্ণ বসুন। কৃষ্ণ কৃষ্ণ আমি প্রসাদ নিয়ে আসছি। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 প্রসাদ গ্রহণ করুন। আগে আপনাদের গুরু মহারাজ পরম বিদ্বান। কাল ওর প্রচার শুনে বড় ভালো লেগেছে, তাই আজ ওর দর্শনে এসেছিলাম। হ্যাঁ, আমাদের গুরু মহারাজ শুধু জ্ঞানী নন, বিনম্র, মহৎ হৃদয় আর পরম দয়ালু। আর তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের কাজে একনিষ্ঠ। আর তার পিতার প্রার্থনায় শ্রী জগন্নাথ দেব আমার গুরু মহারাজকে তার গৃহে প্রেরণ করেন, যাতে এই কার্য আরো অগ্রসর হয়। আমি শুনেছি ওর বাবা নাকি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। তার প্রকৃত নাম ছিল কেদারনাথ দত্ত, কিন্তু পরে গুরুর কাছে দীক্ষা নিয়ে শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুর নাম নেন। আজকাল এরকম শিক্ষিত মানুষ খুবই কম দেখা যায় যারা বৈষ্ণব ধর্ম প্রচার করেন। ইংরেজ শিক্ষার কারণবশত লোকে নিজের সংস্কৃতিকেই এখন ঘৃণা করে। কিন্তু শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুর কেবল বৈষ্ণবী হননি, পাশাপাশি অন্ধবিশ্বাস থেকে উৎপন্ন ভ্রম অপনোদন করে বৈষ্ণব বিচারধারাকে স্থায়ী করার প্রয়াস করেন। বৈদিক বিচারধারার গুরুত্ব স্থাপন করার জন্য তিনি একা সব বিরোধীর বিপক্ষে বীর সৈনিকের মতো যুদ্ধ করেন, আর সেই কাজকেই আমাদের গুরুদেব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটা 1911 সালের ঘটনা। বাবা, আপনার শরীর আজ মোটেই ভালো নেই। আপনি কোথায় যাবার জন্য তৈরি হচ্ছেন? শরীরটা আজ সত্যি বইছে না, কিন্তু ব্রাহ্মণ সভায় যেতে হবে, বড় প্রয়োজন। না বাবা, আমি আপনাকে বেরোতে দেব না। বিমল প্রসাদ, ব্রাহ্মণ সভার ওই আমন্ত্রণ শুধু আমন্ত্রণই নয়, আমার কাছে এক আবাহনের মতো। তার কারণ আজ নির্ণয় করা হবে যে বৈষ্ণব আর ব্রাহ্মণদের মধ্যে সর্বোত্তম কে। সেই জন্যে আমায় পরাজিত করতে ব্রাহ্মণরা সেখানে বড় বড় পণ্ডিতদের একত্রিত করেছেন। যদি আমি সেখানে না যাই, তাহলে ওরা মনে করবেন যে ভক্তি বিনোদ ঠাকুর কাপুরুষ। পরাস্ত হবার ভয় আসেনি। আমার যাওয়া খুবই দরকার। বিমল প্রসাদ, বাধা দিও না। না বাবা, সেখানে যাওয়া যদি এতই জরুরি হয় তবে আমি যাব। তুমি? কেন বাবা, আমার উপর আপনার ভরসা নেই? ভরসা তো অবশ্যই আছে, কিন্তু ওখানে বাবা, গুরু মহারাজ আর আপনার আশীর্বাদে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী বৈষ্ণব সম্প্রদায়কে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য
সমগ্র জগতের পণ্ডিতদের মুখোমুখি দাঁড়াতে প্রস্তুত, পাথেও শুধু আপনার আশীর্বাদ। তবে যাও বিমল, আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। বিজয়ী হও। সবাই পণ্ডিতরা আসছে। কৃষ্ণ বলে কি আসছে সবাই এরকম সাধু সন্ত নমস্কার। আসুন আসুন। আপনি একা যে? ভক্তি বিনোদ ঠাকুর কোথায়? বাবা অসুস্থ, তাই আমায় পাঠিয়ে দিলেন। তিনি অসুস্থ? কেন, কি হয়েছে? গুরুতর নয়, অতিথিরা এসে গেছেন। হ্যাঁ, কিন্তু একথা শুনলে সবাই বড় হতাশ হবেন বিমল বাবু, যে ঠাকুর মশাই আসতে পারেননি। হরির ইচ্ছা, আপনি আসন গ্রহণ করুন। ব্রাহ্মণ শুনলে কথাটা? ভক্তি বিনোদ ঠাকুর আসেননি, এই যে সাধনা, তার বদলে ছেলেকে পাঠিয়ে দিয়েছেন। উনি প্রধান অন্তরায় ছিলেন। সে কি অন্তরায় কেন? উনি তো ভয় পেয়ে আসেননি। দেখো, সবাই কত বড় বড় পণ্ডিত এসেছেন। ভক্তি বিনোদ ঠাকুর কারোর চেয়ে কম নন। বৈদিক শাস্ত্রে ওঁরা তো জ্ঞান যে শাস্ত্রজ্ঞরাও হার মানেন। আজ উনি এলে ব্যাপারটা জমতো ভালো। চলো এদের কথাই শুনি। চলো চলো। বসুন। শ্রোতাগণ, আজকের এই সভা এবার আরম্ভ হচ্ছে। মাননীয় শ্রোতৃবর্গ, ধন্যবাদ। আপনারা কষ্ট করে যে এত দূর এসেছেন তার জন্য সবার হয়ে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একথা আপনারা জানেন যে আজকের এই সভা ব্রাহ্মণ আর বৈষ্ণবদের মধ্যে মতভেদ দূর করার উদ্দেশ্যেই আয়োজিত। আজ এই সভার প্রধান বক্তা শ্রী ভক্তি বিনোদ ঠাকুর অসুস্থ হওয়ার দরুন আসতে পারেননি, কিন্তু তার বদলে তার পুত্র শ্রী বিমল প্রসাদ এসেছেন। তাই সভার প্রথমেই আমি তাকে আহ্বান করছি। বিমল বাবু, আসুন। নমস্কার। আমার বাবা শ্রী ভক্তি বিনোদ ঠাকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমি এখানে উপস্থিত হয়েছি। আর আশা রাখি আপনারা আমায় কিছু বলার অনুমতি দেবেন। ভারতবর্ষের উত্তর প্রান্তে হিমালয় পর্বতমালা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত যে পবিত্র ভূমি রয়েছে তা আধ্যাত্মিক বিকাশের পক্ষে সর্বোত্তম। আর এই আধ্যাত্মিক বিকাশে যারা পথপ্রদর্শক তাদেরই ব্রাহ্মণ বলা হয়। মহাভারতে লেখা আছে যে শুধু পৃথিবীর মানুষই নয়, স্বর্গলোকের দেবতারাও এদের প্রণাম করেন। ব্রাহ্মণ অগ্নিসম দীপ্ত হন। তারা এতটাই ক্ষমতাশালী যে তাদের রোষানলে সমগ্র পৃথিবী পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাদের ক্রোধে উদ্দীপ্ত তেজেই সমুদ্রের জল লবণাক্ত হয়ে গিয়েছে, আর তা পানযোগ্য নেই। ব্রাহ্মণ আমাদের কাছে পরমারাধ্য দেবতা সমান। ব্রাহ্মণদের কৃপাগুণেই দেবগণ স্বর্গে বিরাজ করেন। ব্রাহ্মণের মুখনিসৃত কথা কখনো ব্যর্থ হয় না। ব্রাহ্মণকে প্রসন্ন করলে দেবতারাও প্রসন্ন হন। ব্রাহ্মণের স্থান পার্থিব জগতের সর্বোচ্চ শিখরে। এতে কোনো সংশয় নেই
যে ব্রাহ্মণ সৎকর্মই করেন, আর পার্থিব দৃষ্টিকোণে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। তবে হ্যাঁ, এর চেয়ে উচ্চ শ্রেণীতে বৈষ্ণবদের দিব্য অবস্থান। কারণ বৈষ্ণবেরা পার্থিব জগতের বন্ধন থেকে মুক্ত, তারা জীবন মৃত্যুর সীমারেখা থেকে আলাদা। আর এই স্বাতন্ত্র্যের প্রকৃত অর্থ হল শ্রীবিষ্ণুর সেবায় আত্মনিবেদন করা। কিন্তু যে ভক্ত নিজেকে পরমেশ্বরের শ্রীচরণ কমলে সমর্পিত করে, সে পার্থিব জগতের প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। তাই তার স্থান সৎকর্মকারীদের থেকেও উচ্চে। আর এরকম দুর্লভ জীবাত্মাই বৈষ্ণব নামে খ্যাত। পার্থিব জগৎবাসী যতই সৎকর্ম করুক, তবু এ কথা তারা বুঝতে পারে না। কিন্তু এটাই সত্য, যে মানুষ যতই সৎকর্ম করুক, যতক্ষণ না সে নিজেকে পরমেশ্বরের শ্রীপাদপদ্মে অর্পণ করছে, ততক্ষণ সে এই স্থানে উত্তীর্ণ হতে পারে না যেখানে বৈষ্ণবগণ বিরাজমান। কারণ বৈষ্ণবগণ ভগবান বিষ্ণুর শ্রীচরণেই সমর্পিত। এ কি, আপনার চোখে জল? আমার জীবনের লক্ষ্য আমি পেয়ে গেছি। আজ থেকে শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরই আমার গুরুদেব। এবার আমি আমার গুরুর পথ অনুসরণ করে আমার সারা জীবন শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারেই অতিবাহিত করব। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ। আজ আর কাজে যাবে না? না। बहुत मिन्नते करो तो माधव, बहुत मिन्नते करो तो दे तुलसी तिल हे देह समर्पिल दया जानी ना छोड़ो विमोय माधव, बहुत मिनते करो तो
बहुत मिनती करो तो दे तुलसी तिला ए देहा समर पीला दया जानी ना छोड़ बिमोए माधव बहुत मिनती करो तो गणित दोष गुण लेश न पाववे गणित दोष गुण ले এসো আজ বহুদিন পর এত ভালো কীর্তন হলো তুমি এত ভালো শ্রীখোল বাজালে বসো বেঁচে থাক মা তোমাকে জল দিই? না। কি ব্যাপার অভয় আজ এত তাড়াতাড়ি কাজ ভালো চলছে? হ্যাঁ বাবা, ভালোই চলছে। বাবা, তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। বাবা, কিছুদিন আগে এমন একজনের দেখা পেয়েছি যাকে দেখার পর আমার জীবনটাই বদলে গেছে। তাই নাকি? কে তিনি? শ্রীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আচ্ছা, ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে? হ্যাঁ বাবা। আচ্ছা, আমি ওকে আমার গুরু বলে মেনেছি। বাবা, এখন আমি তাঁরই অনুগামী হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করব। এ তো পরম আনন্দের কথা। এটাই তো আমার জীবনের স্বপ্ন ছিল, যেন তুমি এমনই পথপ্রদর্শক পাও। আর আজ শ্রীকৃষ্ণের কৃপায় আমার স্বপ্ন সার্থক হলো। হ্যাঁ বাবা, আর তাই আমি চাকরি ছাড়তে চাই। চাকরি ছেড়ে দেবে? হ্যাঁ বাবা। কিন্তু সংসার চলবে কি করে? এটাও তো তোমার কর্তব্য। জানি বাবা, আর সে কর্তব্য আমি পালন করব। আমি ব্যবসা করব। কিন্তু বাবা, ব্যবসায় থিতু হয়ে বসতে সময় লাগে, আর তার জন্য টাকাও তো চাই। বাবা, তুমিই তো এই কথা বলো যে সৎ মনে কোনো কাজ করার কথা ভাবলে শ্রীকৃষ্ণ স্বয়ং পথ দেখিয়ে দেন। তিনি আমায় পথ দেখাবেন। তুমি চিন্তা করো না, প্রার্থনা করো যাতে আমি সফল হই। আমায় আশীর্বাদ করো। শ্রীকৃষ্ণ তোমার মনোবাঞ্ছা পূরণ করুন। তিনি যেন তোমায় সঠিক পথ দেখান। কোনো অসুবিধা হচ্ছে? কেউ কিছু বলেছে? তবে হঠাৎ ছাড়ছো কেন? বোস কাকা, কোনো অসুবিধাও হয়নি, আর কেউ কিছু বলেওনি। কিন্তু কাকা, আমি যে কাজ করতে চলেছি তা চাকরি বজায় রেখে করা সম্ভব নয়। অভয়, তোমায় তো কতবার বুঝিয়েছি এটা চাকরি নয়। তবে একে চাকরি ভাবছো কেন? কিন্তু কাকা, এখানে সময়টা তো দিতে হয়। তা তুমি কি করতে চাও? কাকা, আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে চাই। সেটা এখানে থেকে করা যাবে না। সে তো বুঝলাম অভয়, কিন্তু উপার্জনও তো করতে হবে। কি করবে? কাকা, আমি নিজে কোনো কাজ শুরু করব, যেখানে মর্জিটাও আমার হবে আর সময়ও। আমি ব্যবসা করতে চাই। অভয়, আমি তোমায় জন্ম থেকে দেখছি
তুমি একেবারে আলাদা। আমি জানি একদিন তোমার নাম যশ হবে। তুমি যখন জীবনের পথ বেছে নিয়েছো তখন আমি আর বাধা দিতে চাই না, কিন্তু তুমি বললে তুমি ব্যবসা করতে ইচ্ছুক। অভয়, তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখছি। বলুন কাকা। তুমি আমার কোম্পানির উত্তর ভারতের সোল এজেন্ট হয়ে যাও না। কাকা, এ তো চমৎকার প্রস্তাব, আমি রাজি। ঠিক আছে, আমি কালই উকিলকে ডেকে তোমার কন্ট্রাক্ট তৈরি করাচ্ছি। আমার মনে হয় এলাহাবাদ তোমার হেড অফিস হলে সবচেয়ে ভালো হবে, কেমন? ঠিক আছে, কিন্তু এলাহাবাদে আমি কাউকে চিনি না। ও নিয়ে ভেবো না, আমার বন্ধু আছে গাঙ্গুলি বাবু, ওকে চিঠি লিখে দিচ্ছি, উনি তোমায় সাহায্য করবেন। অনেক ধন্যবাদ। এবার আসি। এসো। আজ আপনাদের আমি কিছু বলতে চাই। খবরটা আমাদের কাছে আনন্দেরও আবার দুঃখেরও। দুঃখের এটাই যে অভয় আর আমাদের সঙ্গে কাজ করবে না, কিন্তু সুখবর হলো যে আমাদের উত্তর ভারত শাখায় আমাদের কোম্পানির কাজ অভয় সামলাবে। অভয়, আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আশীর্বাদ করুন। সুখী হও। আসি তবে। নমস্কার। 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 বাবা, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তো মাফ করে দিও। না না ঘোষবাবু, আপনি আমার বয়োজ্যেষ্ঠ। আসি তাহলে। বেঁচে থাকো। নমস্কার। নমস্কার। পেন্নাম বাবু। নমস্কার। চলি রামু। আসি। নমস্কার। রাধা, দেখো রাধা, এত চিন্তায় পড়ার কোনো কারণ নেই। আমার ব্যবসা একটু জমে উঠলেই তোমাদের সবাইকে আমি নিয়ে যাব। আমি কি আর ওখানে চিরকাল একা একা থাকতে যাচ্ছি? ওখানে পৌঁছেই চিঠি লিখবো, কেমন? তুমি খোকার আর বাবার খেয়াল রেখো। বাবা বড্ড ভেঙে পড়েছেন। এই প্রথম আমায় ছেড়ে থাকবেন তো? বাবা অপেক্ষা করে আছেন, এবার যেতে হবে। প্রভু, অভয়কে রক্ষা করো, ওর লক্ষ্যকে সফল করো। এসো, এসো। এসো। আসি। অভয়, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, আচ্ছা, তুমিও রেখো। সাবধানে যাস, গিয়ে পৌঁছ সংবাদ দিস। লক্ষ্মী মানি। সাবধান, খেয়াল রেখো।
আসি আসি কাকা। আসি বাবা। কি এই চিঠি দিস বাবা?